আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রবর্তনের আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারের নতুন কোনো জিনিস নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমরা আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে দ্রুতি, তারপর বেগ, তারপর সরণ, দেন কোনো বস্তুর দূরত্ব এবং ত্বরণ এই সম্পর্কিত যত যাবতীয় জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোকে ম্যাথমেটিক্যালি কিভাবে সলভ করা যায় সেগুলো দেখানোর ট্রাই করেছি। আজকে ওই যে টার্মগুলো অলরেডি আমরা পড়ে আসলাম, যে বেগ কি জিনিস, তারপর ত্বরণ কি জিনিস এবং সরণ কি জিনিস, এই সমগ্র জিনিসগুলোকে একসাথে কম্বাইন করে কিছু গতির সূত্রাবলী পড়ব, যেগুলোকে আমরা বলি গতির সমীকরণ। তো এই গতির সমীকরণগুলো কিভাবে আসে সেগুলোকে একেবারে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যতটুকু আমাদের আইডিয়া আছে সেই আইডিয়াগুলোকে ব্যবহার করে আমরা এই সমীকরণগুলোকে প্রতিপাদন করার ট্রাই করব এবং পরবর্তীতে এই সমীকরণগুলোই আমরা অ্যাপ্লাই করব আমাদের বিভিন্ন ধরনের ম্যাথে বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো এই কারণে আজকের ক্লাসটি গতিবিদ্যা এই চ্যাপ্টারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি এই যে সূত্রগুলো কিভাবে এসেছে সেই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারো, তাহলে আমরা এর যে অ্যাপ্লিকেশনগুলো তোমাদের বুঝতে ইজি হবে। অনেকগুলো ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো, ছোট ছোট যে জিনিসগুলো আমি আজকে বলবো সেগুলো কাজে লাগবে। তো চলো আমরা গতির সমীকরণ কি কি থাকে একটা বস্তু যখন চলাচল করে, তার গতিবিধির ক্ষেত্রে আমরা কি কি সূত্রগুলোকে ব্যবহার করতে পারি সেগুলোকে এক এক করে জানার ট্রাই করি। তো আমরা মূলত প্রথমে আজকে যেই কথাগুলো নিয়ে আলোচনা করব, যেই সমীকরণগুলো নিয়ে, সেই সবগুলোই এখানে আমি লিখে দিয়েছি, দেখো, একমাত্রিক গতির সমীকরণ। একমাত্রিক গতি বলতে আমরা এই চ্যাপ্টার শুরু করার আগে প্রথম দিনই একটা কনসেপ্ট তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা প্রসঙ্গ কাঠামো। যে একটা পিঁপড়া দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম, প্রথম ক্লাসে এটা বলেছি যে প্রসঙ্গ কাঠামো যার সাপেক্ষে আমি কোনো বস্তুর গতিবিধি নিয়ে অ্যানালাইজ করব। তো যার সাপেক্ষে আমি সবকিছু হিসাব নিকাশ করছি সেগুলাই প্রসঙ্গ কাঠামো। এটাকে টোটাল আমরা তিন ভাগে ভাগ করি। একটা একমাত্রিক, দেন দ্বিমাত্রিক, এরপরে থার্ড ত্রিমাত্রিক। তো তার মধ্যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে গতির সূত্রগুলো কিরকম হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। কারণ কোনোভাবে যদি আমরা একমাত্রিক গতির সমীকরণগুলোকে ব্যবহার করতে জেনে যাই, সেই সূত্রগুলোকে আমি চাইলেই দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক অক্ষে ইউজ করতে পারবো। এ কারণে একমাত্রিক সূত্রগুলো জানাটা আমার সবচেয়ে বেশি জরুরি। কারণ একবার যদি একমাত্রিক তুমি জেনে যাও, তখন আর দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকে এই সূত্রগুলোকে ব্যবহার করতে খুব একটা কঠিন হবে না। সেম সূত্রে শুধুমাত্র তিনটি আলাদা আলাদা বা দুইটি আলাদা আলাদা অক্ষে আমাকে ইউজ করতে হবে। তো এই কারণে আমরা আজকে একমাত্রিক গতির সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। তো একমাত্রিক গতির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে একমাত্রিক গতি মানে কোনো একটা বস্তু যদি সব সময় একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর চলাচল করে, তখন সেই বস্তুর গতিকে আমরা বলি একমাত্রিক গতি। এবং সে ডানে বামে মুভ করে না, শুধুমাত্র একটা রেখা বরাবর চলাচল করে। আমি উদাহরণের ক্ষেত্রে বলেছিলাম যে মনে করো একটা দড়ি আছে, এই দড়ির উপর দিয়ে একটা পিঁপড়া যদি হেঁটে যায়, সে কিন্তু ডানে বামে উপরে নিচে মুভ করতে পারবে না। সে শুধুমাত্র ওই যে রশিটি আছে বা দড়িটি আছে, সে দড়ির উপর দিয়ে শুধুমাত্র ওই রেখা বরাবরই যেতে পারবে। তো এরকম যদি কোনো বস্তুর গতি হয়, যে একটা বস্তু সবসময় সর্বদা একটা সরল রেখা বরাবরই চলাচল করছে, সেই জিনিসগুলোকে আমরা বলি, সেই বস্তুর গতিটাকেই আমরা বলি একমাত্রিক গতি। তাহলে কল্পনা করতে পারবো যে আজকে যত কিছু পড়বো, আমরা যতগুলো সূত্র পড়বো, আমি কল্পনা করে নিব যে যে কোনো একটা র্যান্ডম একটা বস্তু, সেটা গাড়ি হতে পারে, মানুষ হতে পারে, বা যে কোনো র্যান্ডম একটা বস্তু হতে পারে যে মুভ করছে, যে কোনো মুভিং বডি যদি সর্বদা এক রেখা বরাবর চলাচল করে, তাহলে সেটাকে আমরা বলবো যে সেই বস্তুটি অ্যাকচুয়ালি একমাত্রিক গতিতে রয়েছে। তো এরকম একটা বস্তু যে একমাত্রিক গতিতে আছে, একমাত্রিক গতিতে থাকা অবস্থায় সে যদি এই দিক বরাবর যাওয়া স্টার্ট করে, তাহলে তার কোন কোন জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমত আমার যে জিনিস সম্পর্কে আইডিয়া থাকা লাগবে সেটি তার সরণ বা ডিসপ্লেসমেন্ট সম্পর্কে। এই সরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই সরণটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তার সরণ সম্পর্কে আমার আইডিয়া থাকা লাগবে। অলরেডি কিন্তু সরণ কি জিনিস বা দূরত্ব কি জিনিস এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। এর পরবর্তীতে আমার আইডিয়া থাকতে হবে যে এই বস্তুর বেগ কি। আমরা জানি যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণ যে হারে চেঞ্জ হয় সেই জিনিসটাকে আমরা বেগ বলি, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এবং এর পাশাপাশি আমাকে ত্বরণ সম্পর্কিত আইডিয়া থাকতে হবে। এই ত্বরণ মানে কোনো বস্তুর সময়ের সাথে সাথে তার যদি বেগেরও পরিবর্তন হয়,
তাহলে বেগের যে পরিবর্তনের হার সময়ের সাথে সাথে সেই জিনিসটাকে আমরা ত্বরণ বলি। তো মোটামুটিভাবে এই তিনটা জিনিস যদি আমার জানা থাকে, আমি একটা বস্তুর গতিবিধি সম্পর্কে আইডিয়া পেতে পারবো। এবং এর পাশাপাশি অবশ্যই আমি হচ্ছে যেহেতু সব কিছুই হিসাব করব এক একটা নির্দিষ্ট টাইমে, তাই আমাকে সময়ের আইডিয়া থাকতে হবে, বা টাইম আর কি, সময়। তো মোটামুটি আমরা যে গতির যে সূত্রগুলোকে তৈরি করব আজকে, সেগুলোতে আমরা হচ্ছে মূলত এই চারটা টার্ম ইউজ করব: সরণ, বেগ, ত্বরণ এবং ফাইনালি হচ্ছে সময়। এই জিনিসগুলোর মধ্যে যে একটার সাথে আরেকটার যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে কিছু কিছু সম্পর্ক অলরেডি কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়েছি। সেই জিনিসগুলো কি, প্রথমত যদি সরণের কথা বলি, সরণের সাথে বেগ বা বেগের সাথে ত্বরণ, এদের সম্পর্কগুলো কিরকম ছিল। আমরা যদি হচ্ছে, যেহেতু আমরা অলরেডি বড় হয়ে গিয়েছি, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে যেহেতু পড়াশোনা করছি, এ কারণে সব জিনিসগুলোকে আমরা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে শিখবো। মানে এই সূত্রগুলো তোমাদের কিন্তু 9-10 বইয়েও ছিল, বাট সেগুলোকে যেভাবে প্রমাণ করা হয়েছে আমি কিন্তু সেভাবে প্রমাণ করাবো না, কারণ ওই জিনিসগুলো তোমরা অলরেডি শিখে এসেছো। আমরা প্রমাণ করব আজকে প্রত্যেকটা সূত্র যেই মেথডে, সেটাকে বলা হয় ক্যালকুলাস। আশা করি তোমরা ম্যাথমেটিক্সে অলরেডি ক্যালকুলাস শুরু করে দিয়েছো, এবং এই ক্যালকুলাসের কিছু কিছু জিনিস কিন্তু আমি যতগুলো ম্যাথ সলভ করিয়েছি আজকে পর্যন্ত, এর আগ পর্যন্ত যতগুলো প্রবলেম সলভ করেছি, আমি কিন্তু ক্যালকুলাসের ব্যবহার হচ্ছে মাঝে মাঝে দেখানোর ট্রাই করেছি। ক্যালকুলাসকে টোটাল দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন। তো তোমাকে ডিফারেন্সিয়েশনের মোটামুটি একটু বেসিক আইডিয়া থাকতে হবে ফিজিক্সের এই সূত্রগুলো প্রমাণ করার ক্ষেত্রে। শুধুমাত্র এই চ্যাপ্টারের কথা বলছি না আমি, এখন থেকে আগামীতে যতগুলো চ্যাপ্টার ফিজিক্সের পড়ানো হবে, সবগুলোতে এই ক্যালকুলাসের বেসিক জিনিস, ডিফারেন্সিয়েশন কি এবং ইন্টিগ্রেশন কি, এটা কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো যদি না জানা থাকে, তাহলে অনেক আসলে জিনিস বুঝতে আমাদের অসুবিধা হবে। তো এই কারণে তোমাদের এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের একটা মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকতে হবে। আচ্ছা, এই জিনিসটা এটা, এই জিনিসটা এটা। হয়তোবা তোমাদেরকে 100% ম্যাথ পারা লাগবে না, তোমাদের ম্যাথ বইয়ে যেগুলো যেগুলো প্রবলেম আছে সবগুলো করে আসতে হবে এটা আমি বলছি না, বাট এটা কি জিনিস, ডিফারেন্সিয়েশন মানে কি মিন করে, ইন্টিগ্রেশন মানে কি মিন করে, এবং এরা যে ইউজগুলো, এগুলো যদি বেসিক আইডিয়া না থাকে, তাহলে কিন্তু এই ক্লাসগুলোতে বা এই সূত্র প্রমাণ টাইপের জিনিসগুলোতে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে। তো আমরা এই জিনিসগুলো তো কাজে লাগাবোই, পাশাপাশি আমি হচ্ছে ক্যালকুলাসের যে কনসেপ্ট আমাদের আছে সেইগুলোকে ইউজ করব। তো ক্যালকুলাসের কনসেপ্ট ইউজ করে আমরা যদি বলি যে সরণ, বেগ এবং ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্কগুলো কীরকম, এই সম্পর্কগুলো অলরেডি হচ্ছে আমরা কিছু কিছু দেখেছি অলরেডি। প্রথম যে সম্পর্কটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বেগের সাথে সরণের সম্পর্ক। আমি বলেছিলাম যে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। তাহলে এটাকে লেখা হয় কিভাবে, ds/dt। মানে টাইমের সাপেক্ষে যদি তুমি সরণকে ডিফারেন্সিয়েশন করে, তাহলে তোমার বেগের ভ্যালু পাওয়া যাবে। একই রকম ভাবে আমরা পড়েছি যে ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে হচ্ছে বেগের যে পরিবর্তনের হার, তাকে আমরা হচ্ছে ত্বরণ বলি। তাহলে এ সমান আমি বলতে পারি dv/dt, মানে ddt অফ v, টাইমের সাপেক্ষে v এর ডিফারেন্সিয়েশন। তো এই ডিফারেন্সিয়েশনের এই দুইটা কনসেপ্টকে কিন্তু আমরা চাইলেই হচ্ছে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা বস্তু ত্বরণের ভ্যালু কত, সরণের ভ্যালু কত, বেগের ভ্যালু কত, এগুলো কিন্তু ইউজ করতে পারি। তো এই দুইটা জিনিস, মোটামুটি এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। এই দুইটা জিনিসকে আমি যদি এখন উল্টো করে লিখি একটু, তোমার সবগুলো সূত্র কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, আমি যেটাকে v সমান ds/dt লিখছি, এটাকে তুমি একটু আড়াআড়ি গুণ করো, তাহলে কি চলে আসে দেখো তো। এটা চলে আসে হচ্ছে ds সমান v dt, বা এখান থেকে চলে আসবে dv সমান a dt। এখন একটু আগে আমি বলছি যে টাইমের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। এটাকে জাস্ট আড়াআড়ি গুণ করার পরে যে জিনিসটা পাচ্ছি, এইটাকে যদি উভয় পক্ষকে তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে আমি বলতে পারবো যে টাইমের সাপেক্ষে বিভি অর্থাৎ বেগের যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু সরণ পাওয়া যায়। তোমরা অবশ্যই জানো যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কিন্তু পরস্পর বিপরীত দুইটা জিনিস। যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে অন্য একটা যদি ফাংশন পাওয়া যায়, তাহলে ওই সেম ফাংশনকেই আবার তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে অপরটা পাবা।
অর্থাৎ একটা আরেকটার উল্টো। সেম ভাবে তুমি যদি টাইমের সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন করো, তুমি হচ্ছে ত্বরণ যদি পাও, এটাকে আড়াআড়ি গুণ করার পরে আমি যদি ত্বরণকে টাইমের সাথে ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমি বেগের ভ্যালু পাবো। তো এই বেসিক যে কয়েকটা লাইন লিখলাম, এই লাইনটা যদি তোমাদের মনে থাকে, আর কোনো সমস্যা হবে না যে এই জিনিসগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। তো এই সূত্রগুলি হচ্ছে আমরা ইউজ করব এখন, যে এই আমাদের যতগুলো সূত্র আছে, মোটামুটি আমরা 5 থেকে 6টা সূত্র পড়ার ট্রাই করবো ওভারঅল এই গতির সমীকরণে, ঠিক আছে? তো এই 5টা বা 6টা সমীকরণ যেটাই আছে না কেন, সেই সমীকরণগুলো চলো এক এক করে দেখার ট্রাই করি। আমাদের প্রথম যে সমীকরণটা আমরা প্রুফ করার ট্রাই করব, সেটি হচ্ছে সমবেগে চলমান। কিভাবে? সমবেগে চলমান কোনো বস্তুর দূরত্বের সমীকরণ। অর্থাৎ কোনো বস্তুর যদি ভি এর মান কনস্ট্যান্ট হয়, সমবেগ মানে তো তাই বুঝি, তাই না? ভি এর মান কনস্ট্যান্ট হয়, বা সমবেগ মানে আমরা জানি ত্বরণের মান যদি শূন্য হয়, যে কোনোভাবে জিনিসটাকে বলা থাকতে পারে যে কোনো একটা বস্তু সবসময় সেম বেগে হচ্ছে চলছে। সমবেগ কি জিনিস অলরেডি আমরা ব্যাখ্যা করেছি আগের ক্লাসে, তো আমি এখানে যাচ্ছি না। তো ভি যদি কনস্ট্যান্ট হয়, কোনো একটা বস্তু যদি সেম কনস্ট্যান্ট বেগে হচ্ছে একটা রাস্তা পাড়ি দিতে থাকে, তাহলে সে একটা নির্দিষ্ট সময়ে তার কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে, সেই জিনিসটা আমাকে যদি বের করতে বলে, তাহলে সেটা আমরা কিভাবে করব, এটা এখন দেখার ট্রাই করি। তো চলো এটা দেখার জন্য যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে একটা লাইন ডায়াগ্রাম আঁকতে পারি। আমি বলেছি যে যেগুলো সূত্র আজকে আমরা পড়বো সবগুলোই হবে একমাত্রিক গতির সমীকরণ। তাহলে ধরলাম এই যে একটা রেখা আছে, এই রেখা বরাবর একটা বস্তু হচ্ছে এখান থেকে শুরু করে সামনের দিকে সে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সে যখন তার যাত্রা স্টার্ট করে, এই মোমেন্টটা, এই মোমেন্টটাতে তার টাইমটা হচ্ছে কত ছিল, আমি ধরে দিলাম 0। আমি যখন থেকে যাত্রা স্টার্ট করব, আমার ইনিশিয়াল যে পয়েন্টটা, এটাই হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে? আমি ইনিশিয়ালকে আই দ্বারা প্রকাশ করবো এখান থেকে, এবং এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, তাহলে এটাকে আমি এফ দ্বারা প্রকাশ করব। এবং ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে হচ্ছে আমি রওনা দিয়েছি এক সরল রেখা বরাবর, অর্থাৎ একমাত্রিক, ঠিক আছে? তাহলে এই এক মাত্রা বরাবর যখন আমি চলাচল করছি ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের দিকে, যখন আমি যাত্রা শুরু করলাম, আমি কল্পনা করলাম তখন থেকে আমি আমার টাইম কাউন্ট করা স্টার্ট করে দিয়েছি, যে এখন আমি যাত্রা শুরু করলাম, এখন আমার টাইম 0, এরপর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বা যেভাবে যাচ্ছ না কেন। তো তুমি যদি এই সম্পূর্ণ পথটা আই থেকে শুরু করে ভি পর্যন্ত সম্পূর্ণ পথটা একটা কনস্ট্যান্ট বেগে চলাচল করো, এটাই তোমাকে বলেছে সমবেগে চলাচল করতে হবে, কনস্ট্যান্ট একটা বেগে চলাচল করো, এবং তুমি এফ বিন্দুতে যখন পৌঁছাবা, তখন তোমার ঘড়িতে টাইমের মান যদি টি হয়, মানে টাইমের মান যদি টি হয়, টি ইকুয়ালস টু টি লিখছে মানে টাইম ইকুয়ালস টু টি, টি ইকুয়ালস টু টি মানে হচ্ছে টাইমের মান যদি টি সেকেন্ড হয়। মনে করো যখন তুমি যাত্রা স্টার্ট করলা, তখন তুমি স্টপ ওয়াচ চালু করে দিলা, তখন তোমার চালু করার মোমেন্টে তোমার টাইমে দেখাচ্ছিল 0 সেকেন্ড, একবারে 0। এবং যখন তুমি ফাইনাল পয়েন্টে পৌঁছে গেলে, ওই মোমেন্টে তোমার টাইম দেখাচ্ছে টি সেকেন্ড। আমাকে বের করতে বলা হচ্ছে যে আমি ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত এই টোটাল যে টি সেকেন্ড ধরে বা টি সময় ধরে চললাম, যে টি সময়ে আমার অতিক্রান্ত এই টোটাল দূরত্বটা কত, যদি আমার বেগ সর্বদা কনস্ট্যান্ট থাকে। এটাই হচ্ছে আমাদের টার্গেট আছে। তো চলো, যেহেতু বেগের সাথে আমাকে দূরত্ব বের করতে বলা হচ্ছে, এখানে এস সমান কত আলটিমেটলি, তাই তো? এস সমান কত এটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো আমি একটা কাজ করতে পারি, সেই কাজটা কি? কল্পনা করতে পারো, যেহেতু আমি বললাম একটু আগে যে যখন তুমি যাত্রা শুরু করছো, তখন তোমার টাইমের মানটা 0 থেকে শুরু করছো। বাট আমরা জানি যে টাইম হোক বা হচ্ছে দূরত্ব হোক বা বেগ হোক, সব কিছুকে আমরা একটা রেফারেন্সের সাপেক্ষে হিসাব করি, তাই না? একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব করি। কল্পনা করো তুমি হচ্ছে যেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব করছো, সেই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে এটা, এবং এটা অবশ্যই একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, 1D। তো এটা আমি দুইটা অক্ষ এঁকেছি, দুইটা অক্ষ আঁকার দরকার ছিল না। ধরলাম এই বিন্দু থেকে, এইটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, এটা হচ্ছে 1 ডাইমেনশনাল। এবং এখান থেকে যখন তুমি যাত্রা শুরু করেছো, ওই মোমেন্টে তুমি অলরেডি যেখান থেকে যে সবকিছু হিসাব নিকাশ করছো, সেখান থেকে অলরেডি তোমার দূরত্ব ছিল এক্স নট পরিমাণ। এটা বুঝতে একটু কষ্ট লাগতে পারে। জিনিসটা কি? আমি মনে করো আমার এই পাশে একটা দেয়াল আছে, ঠিক আছে? এই ডান পাশে একটা দেয়াল আছে, এই দেয়াল থেকে আমি বর্তমানে একটু দূরত্বে দাঁড়িয়ে আছি এখন এই মোমেন্টে।
তো এই দেয়াল থেকে আমি সবকিছু যদি হিসাব আমার এই দেয়ালের সাপেক্ষে করি, যে দেয়াল থেকে বর্তমানে আমি কত দূরত্বে, আর আমি যখন হচ্ছে চলাচল করা শুরু করলাম তখন আমি দেয়াল থেকে কত দূরত্বে পৌঁছাবো, এই দুইটার যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আমার কি অতিক্রান্ত সরণের ভ্যালু, তাই তো? তাহলে সেটাই কল্পনা করতে পারি যে ইনিশিয়ালি যখন আমি আমার যাত্রা শুরু করেছি, ওই মোমেন্টে টাইমের মান যখন আমি 0 কাউন্ট করছি, তখন আমি সেই দেয়ালের সাপেক্ষে আমি কল্পনা করলাম এক্স নট দূরত্বে আছি। তাহলে এখান থেকে শুরু করে এই যে দূরত্বটা, এখান থেকে শুরু করে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমি কল্পনা করছি তোমার এক্স নট পরিমাণ। কারণ সবকিছু হিসাব নিকাশ আমাকে কার সাপেক্ষে করতে হবে? প্রসঙ্গ সাপেক্ষে। একই রকম ভাবে যখন তুমি হচ্ছে একটা ফাইনাল পয়েন্টে পৌঁছে গিয়েছো, অলরেডি তোমার ফাইনাল পয়েন্টে যাওয়া শেষ, এই মোমেন্টে তুমি এই প্রসঙ্গ কাঠামো থেকে যে ডিস্টেন্সে আছো, সেই ডিস্টেন্সটাকে আমি ধরছি তোমার এক্স ডিস্টেন্স। তো সব হিসাব কিন্তু আমি কার সাপেক্ষে করছি দেখো, সম্পূর্ণ হিসাবটা আমি কিন্তু এই প্রসঙ্গ কাঠামোর যে মূল বিন্দু আছে এর সাপেক্ষে করছি। ইনিশিয়ালি আমি কোথায় ছিলাম, ফাইনালি আমি কোথায় গিয়ে পৌঁছাচ্ছি। তো আমি যদি এই সম্পূর্ণ হিসাব নিকাশটা আমার সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে কিরকম হবে দেখো। আমার টার্গেট হচ্ছে ভি কে ইউজ করে এস এর ভ্যালু বের করা, যেখানে টাইমও থাকবে। তাহলে এমন একটাই সূত্র আছে যেটা আমরা একটু আগে দেখলাম, যে ভি সমান ডিএস ওভার ডিটি বা ডিএস বাই ডিটি। তো এটা লিখতে পারি আমি ভি সমান ডিএস বাই ডিটি। অর্থাৎ টাইমের সাপেক্ষে যদি হচ্ছে আমি এস কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে যেই ভ্যালুটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলি, বেগ বলি। এখন আমার কাজ কি, আমার কাজ কিন্তু এস এর ভ্যালু বের করা। তাহলে আমি তো এখানে ভি এর ভ্যালু বের করছি, তার মানে আমি যদি এস এর ভ্যালু বের করতে চাই, আমাকে কি করতে হবে, আমাকে আড়াআড়ি গুণ করে দিতে হবে। তো তুমি যদি আড়াআড়ি গুণ করে দাও, দেখো তো কি আসে। আড়াআড়ি গুণ করলে আসে ডিএস সমান ভি ডি টি। তাহলে দেখো তুমি এস এর ভ্যালু বের করতে যাচ্ছ। এখন এই ডিএস মানে কি আর ডিটি মানে কি, এটা যদি সংক্ষেপে আমি বুঝতে চাই, ইন্টিগ্রেশনের ভাষায় এটা বলা হয়, আমি মনে করো আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে যাত্রা শুরু করে দিয়েছি এবং আমি যাচ্ছি, যেতে যেতে খুবই ক্ষুদ্র পরিমাণ সময় যখন আমি অতিক্রম করেছি, ধরলাম যে এখান থেকে এখান পর্যন্ত আসতে আমার যতটুকু সময় লাগলো সেই সময়টা হচ্ছে ডিটি পরিমাণ। আমি দেখাচ্ছি অনেক দূরে, অনেক বড় করে, বাট এত দূরে না। আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে তাৎক্ষণিক বেগ এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাতে হচ্ছে সময়ের মান যদি শূন্যের খুবই কাছাকাছি হয়, তবেই আমি ডিএস ওভার ডিটি লাইনটাকে লিখতে পারি। লাইনটার আগের লাইন কি ছিল মনে আছে তোমাদের? যে কোনো একটা বস্তুর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগের সূত্র হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। এবং আমি বলেছিলাম যে ডেল টি এর মান যদি খুবই ক্ষুদ্র হয়, কত ক্ষুদ্র, মনে হয় যেন ডেল টি এর মান প্রায় 0 এর কাছাকাছি, যদি এরকম হয় তবেই এই লাইনটাকে আমি লিখতে পারি এভাবে। তার মানে আমি দেখাচ্ছি অনেক বড় করে, বাট এত বড় না আসলে, এটা খুবই ছোট, মানে টি ইকুয়ালস টু 0 ঠিক পরের পয়েন্টেই, মানে একদম ডিফারেন্স নাই বললেই চলে দুইটার মধ্যে। তাহলে কল্পনা, আমি দেখানোর সুবিধার্থে আমি বড় করে দেখাচ্ছি। আমি কল্পনা করছি যে খুবই ক্ষুদ্র পরিমাণ সময় যখন আমার অতিক্রম করা হবে, আমি যখন টাইম কাউন্ট করা স্টার্ট করে দিলাম, তার ঠিক পরের মোমেন্টে, এক্স্যাক্ট পরের মোমেন্টে আমার যদি অতিবাহিত সময় ডিটি পরিমাণ হয়, তাহলে তাহলে এই ডিটি পরিমাণ সময়ে আমি যদি ভি বেগে চলাচল করি, তখন আমার যে ক্ষুদ্র পরিমাণ সরণটা থাকবে সেটাকে যদি আমি ডিএস বলি, তো ওইটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফর্মে হচ্ছে এটা, যে ডিএস মানে খুবই ক্ষুদ্র পরিমাণ সরণ। কখন? যখন আমি খুবই ক্ষুদ্র পরিমাণ সময় অতিক্রম করেছি ডিটি পরিমাণ। তাহলে ক্ষুদ্র পরিমাণ সময় ডিটিতে আমার অতিক্রান্ত যে সরণের ভ্যালু সেটা যদি ডিএস হয়, তবে আমি যদি এখন বের করতে চাই, তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সময় অনেকগুলো এখানে আসবে। এই টোটাল একমাত্রিক গতির ক্ষেত্রে এরকম অনেকগুলো ডিটি এর সমষ্টি হচ্ছে তোমার টোটাল টাইমটা, এবং তাহলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো সরণের সমষ্টি হচ্ছে তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল সরণটা। তাহলে এরকমই আমি করবো, দেখো যে ছোট্ট সময়ে অতিবাহিত করার ক্ষেত্রে আমার যে সরণের ভ্যালুটা সেটা যদি ডিএস হয়, তাহলে সমগ্র সরণটা যদি আমি বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি ছোট ছোট যতগুলো এখানে সময় আছে সবগুলো কি করতে হবে, সামেশন করতে হবে বা যোগ করতে হবে। ইন্টিগ্রেশন এটাই বলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো জিনিসকে একসাথে সামেশন করার প্রক্রিয়াটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এখানে কতগুলো ডিটি থাকতে পারে, এখানে হাজার হাজার ডিটি বা কোটি কোটি লক্ষ লক্ষ হচ্ছে ডিটি থাকতে পারে, ডিটি পরিমাণ টাইম থাকতে পারে অগণিত। তো এরকম ডিটি পরিমাণ অনেকগুলো সময়কে একসাথে যদি আমি যোগ করি, যে যোগটাকেই হচ্ছে
সামেশন বলা হয়, ওই সামেশনটাকে একটু টেনে এইভাবে লিখেছে আর কি। আর আলটিমেটলি এটা এরকম ছিল, এই সামেশনটাকে একটু যদি টেনে লম্বা করো তাহলে দেখো এটি ইন্টিগ্রেশনের সাইনের মতো হয়। আলটিমেটলি ওখান থেকে এসেছে। তো এর মানে হচ্ছে অনেকগুলো ডিটিকে যদি আমি সাম করি, মানে হচ্ছে যোগ করি, তাহলেই যতটুকু সরণ পাবো সেটা হচ্ছে অনেকগুলো ডিএস কে সাম করার সমান। ঠিক আছে, তাহলে এটাই আমরা এখন ডিএসটা বের করতে চাই। তো ডিএস বের করার জন্য কি করতে হবে, আমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন এই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস হচ্ছে জানতে হয়। সেটা হচ্ছে আমি কোথায় থেকে স্টার্ট করছি এবং ফাইনালি আমি কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, এই টোটাল ডিস্টেন্সের মাঝে আমি কতটুকু অংশকে যোগ করব এই কথাটা আমাকে বলে দিতে হবে তাকে। আমি যে সাম করছি, বাট সাম আমি করব কোথা থেকে, আমি কি t=0 থেকে এতটুক পর্যন্ত সরণ আমি বের করতে যাচ্ছি, নাকি আমি এখান থেকে শুরু করে এতটুকু বের করতে যাচ্ছি, নাকি এর থেকে বড় বের করতে যাচ্ছি। তো তোমাকে একটা লিমিট দিয়ে দিতে হবে যে ঠিক আছে তুমি এখান থেকে যোগ করা স্টার্ট করো এবং এখানে গিয়ে শেষ করবা, ওই কথাটাই আমাকে বলে দিতে হবে একে। তো ইন্টিগ্রেশনকে বলে দেওয়ার নিয়ম হচ্ছে এর নিচে দুইটা লিমিট বসানো, নিচের লিমিটটাকে বলা হয় লোয়ার লিমিট, উপরের লিমিটটাকে বলা হয় আপার লিমিট। এখন লোয়ার লিমিট মানে তুমি যেখান থেকে স্টার্ট করছো কাউন্ট করা, সেই জায়গায় তোমার ভ্যালুটা কত, আর আপার লিমিট মানে যেখানে তুমি শেষ করছো তোমার ফাইনাল পয়েন্টে, সেই জায়গায় হচ্ছে তোমার ভ্যালুটা কত। এখন কিসের ভ্যালু দেখো তো, এখানে ইন্টিগ্রেশন সাইন সমানের এ পাশেও আছে, সমানের ওই পাশেও আছে। এখন ইন্টিগ্রেশন করছি আমি কার, মানে ইন্টিগ্রেশন আর কি সামেশন আর কি, অনেকগুলো জিনিসকে আমি যোগ করছি। এপাশে আমি অনেকগুলো ছোট ছোট টাইমকে, ডিটি মানে কি ক্ষুদ্রটা টাইম, অনেকগুলো ছোট ছোট টাইমকে আমি ইন্টিগ্রেশন করতে যাচ্ছি বা যোগ করতে যাচ্ছি। তাহলে আমাকে দেখতে হবে আমার ইনিশিয়াল পয়েন্টে যেখানে আমি যাত্রা শুরু করলাম সেই পয়েন্টে আমার টাইমের ভ্যালুটা কত, সেটাই হবে আমার টাইমের লোয়ার লিমিট। এবং যেখানে আমি যাত্রা আমার শেষ করছি সেই পয়েন্টে আমার টাইমের ভ্যালুটা কত, সেটা হবে আমার সময়ের আপার লিমিট। তাহলে টি এর ভ্যালু হচ্ছে 0, এখান থেকে শুরু করে টি এর ভ্যালু যখন টি এখান পর্যন্ত আমি বলে দিলাম ঠিক আছে তুমি তুমি যে যোগ করবে, অনেকগুলো যে যোগ করতে চাচ্ছ ডিটি সময়কে, তুমি t=0 থেকে শুরু করে টি পর্যন্ত যতটুকু সময় পাচ্ছ ওই টাইমের মধ্যে, ওই টাইম ফ্রেমের মধ্যে তুমি যোগটা করো। এখন কথা হচ্ছে এতগুলো যোগ করে আমি পাবোটা কি, পাবো হচ্ছে আমি সরণ। এখন কতটুকু সরণ পাবো, আমাকে দেখতে হবে যে যখন আমি ইনিশিয়াল পয়েন্টে ছিলাম ওই মোমেন্টে আমি কোথায় ছিলাম, এবং আমি যখন ফাইনাল মোমেন্টে যাব ওই মোমেন্টে আমি কোথায় আছি, এই দুইটার যে ডিস্টেন্সটা, সেটাকে ডিসপ্লেসমেন্টটা, সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরণ। তো সেটাই আমি লিখবো যে যখন টাইমের মান 0 ছিল ইনিশিয়াল পয়েন্টে, ওই মোমেন্টে অলরেডি আমি হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো থেকে x0 পরিমাণ দূরত্বে। তাহলে x0টা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, যেখান থেকে আমি আমার দূরত্ব কাউন্ট করা বা সরণ কাউন্ট করা স্টার্ট করছি। এবং আমি শেষ করছি কোথায় সরণ কাউন্ট করা, আমি শেষ করছি এই ফাইনাল পয়েন্টে, যখন আমার দূরত্ব এখান থেকে শুরু করে আমার প্রসঙ্গ কাঠামো থেকে শুরু করে এক্স ডিস্টেন্সে। তাহলে এখানে এক্স হবে তোমার ফাইনাল যে লিমিট বা আপার লিমিট। এখন এই জিনিসটাকে আমাকে এখন ইন্টিগ্রেশন করতে হবে। তো যেহেতু আমি প্রথম সূত্র করাচ্ছি এই কারণে সবগুলো একবারে ব্যাখ্যা করে করে বলছি, ঠিক আছে। তো প্রথমে আমি একবারে ব্যাখ্যা করে বললাম, বাট এর পরেগুলোতে আমরা হচ্ছে এত ব্যাখ্যা দেখব না। তো এখন দেখো আমি যে এই সম্পূর্ণ জিনিসটাকে ইন্টিগ্রেশন করব, আবার এটাকেও হচ্ছে ইন্টিগ্রেশন করব। এখন এই দুইটাকে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাকে কিছু সূত্র জানতে হবে ইন্টিগ্রেশনের। ইন্টিগ্রেশনের বেসিক কিছু সূত্র আছে যেটা এখানে লাগবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি আসে, এক্স আসে। এবং লিমিট বসানোর নিয়ম হচ্ছে এখানে যদি লোয়ার লিমিট এক্স আই হয়, আপার লিমিট যদি এক্স এফ হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান যদি এক্স হয়, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিটকে নিচে দিতে হবে, আপার লিমিটকে উপরে দিতে হবে। এবং লিমিট বসানোর নিয়ম হচ্ছে এই এক্স এর জায়গায় আপার লিমিটটাকে আগে বসাতে হয় আর লোয়ার লিমিটটাকে পরে বসাতে হয়। কেন বসাতে হয় এটা আমরা এই কোর্সে শিখবো না, এটা আমরা ম্যাথ কোর্সে শিখবো। তো ফিজিক্সে এত কিছু ব্যাখ্যা করতে গেলে সময় শেষ হয়ে যাবে। বাট আপাতত ইন্টিগ্রেশন যখন করানো হবে তখন তোমাদের দেখানো হবে এই জিনিসটা কেন এরকম হচ্ছে, এটা নেগেটিভই কেন, প্লাস কেন হলো না, গুণ কেন হলো না, তাই না। তো ওটা পরবর্তীতে দেখাবো, ঠিক আছে। তো আপাতত এটা মনে রাখো যে ইন্টিগ্রেশন অফ ডি এক্স থাকলে তার সূত্র হচ্ছে এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এস থাকলে তার সূত্র কি হবে, ডিএস থাকলে তার সূত্র হবে
এস, ওটার মতোই এক্স থাকলে যদি এক্স হয় তাহলে এস থাকলে এস হবে, এবং লোয়ার লিমিট নিচে, আপার লিমিট হচ্ছে উপরে, সমান। এখন দেখো সমানের পরে কোনো ভ্যালু যদি ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ যেই ফাংশনটা তোমার হচ্ছে চলক, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তার উপর যদি ডিপেন্ড না করে, সেটা যদি কনস্ট্যান্ট কোনো ভ্যালু হয়, সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে তুমি ইন্টিগ্রেশন না করে তার বাইরে নিয়ে আসতে পারো। এর মানে এই যে ভিটা, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু বলে দিয়েছি আমি, সমবেগে চলমান একটা বস্তু, তার মানে ভিটা সর্বদাই কনস্ট্যান্ট, যেহেতু টাইমের উপর ডিপেন্ড করছে না। তোমার এইখানে বেগ যা, এখানেও তাই বেগ, এই পয়েন্টও সেম বেগ, এই পয়েন্টও সেম বেগ, কারণ সে সমবেগে চলছে। তো যেহেতু এই ভি এর মানটা টাইমের উপর ডিপেন্ডই করছে না, ইন্ডিপেন্ডেন্ট একটা ফাংশন, তাহলে তোমাকে আসলে এই ভিটাকে ইন্টিগ্রেশন করার দরকার নেই, তুমি এই ভিটাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে লিখতে পারো, মানে এই জিনিসটাকে আমি ভি লিখতে পারবো, ভি কে বাইরে নিয়ে এরকম ভাবে। তাহলে সুবিধা হচ্ছে কি দেখো, ভিটাকে আমি বাইরে লিখবো, আর ইন্টিগ্রেশন অফ ডি এক্স মানে যদি এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হবে টি, এবং রুল হচ্ছে লোয়ার লিমিট নিচে, আপার লিমিট উপরে, এবং লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট বসবে এক্স এর জায়গায়, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসবে এক্স এর জায়গায়। বসাও, এক্স বসবে হচ্ছে এস এর জায়গায়, তাহলে এক্স আসবে, দেন হচ্ছে এক্স নটের জায়গায় এটাকে এক্স নট বসবে। তো একই রকম ভাবে এরকম টি এর জায়গায় টি, মাইনাস দিয়ে টি এর পরিবর্তে শূন্য, তাহলে এখান থেকে তুমি এক্স সমান বলতে পারো এক্স নট প্লাস ভিটি। তাহলে এটাই হচ্ছে একটা সূত্র, যে আমাদের কোনো বস্তু যদি সমবেগে চলমান থাকে, সমবেগে চলমানের ক্ষেত্রে তার ফাইনাল যে ডিস্টেন্সটা হচ্ছে কার সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, তার ফাইনাল যে ডিসপ্লেসমেন্ট বা সরণটা হচ্ছে, সেই এক্স এর ভ্যালুটা হচ্ছে আদি যে সরণ ছিল তার সাথে ভিটি পরিমাণ যোগ করা। তো এটাই হচ্ছে আমরা সূত্র আকারে লিখতে পারি। এই জিনিসটাকে আমি চাইলে হচ্ছে আরেকভাবে লিখতে পারবো, কিভাবে দেখো, এই সমগ্র জিনিসটাকে দেখো তো, আমি আগে থেকেই এক্স নট পরিমাণ দূরত্বে ছিলাম, আমি ফাইনালি এক্স পরিমাণ দূরত্বে চলে গেলাম, তাহলে এই এক্স থেকে এক্স নট পর্যন্ত যদি আমি বাদ দেই, এক্স থেকে যদি আমি এক্স নট বাদ দেই, তাহলে আমার বের হবে না আমি অ্যাকচুয়ালি কতটুকু গেলাম, টি ইকুয়ালস টু জিরো থেকে টি ইকুয়ালস টু টি পর্যন্ত আমি অ্যাকচুয়াল কতটুকু গেছি, এস পরিমাণ গেছি না। তাহলে এখান থেকে এক্স এস সমান কি বলা যায় দেখো তো, যে আমার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ফাইনাল পয়েন্টের দূরত্ব, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ইনিশিয়াল পয়েন্টের দূরত্বর যে ডিফারেন্স বা বিয়োগফল, সেটাই অ্যাকচুয়ালি মিন করে যে আমি অ্যাকচুয়ালি কতটুকু গেলাম। তাহলে এই অ্যাকচুয়াল কতটুকু গেছো সেটা যদি বের করতে বলে, তাহলে তোমাকে কি করতে হবে, এক্স মাইনাস এক্স নটের পরিবর্তে এস বসিয়ে দিতে হবে। তাহলে দেখো এক্স মাইনাস এক্স নটের পরিবর্তে আমি যদি এস বসিয়ে দেই, এবং এখানে তাহলে ডান পাশে কি আসবে, ভি ইন্টু টি, তাহলে এস সমান ভিটি, এই সূত্রটা আসবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সচরাচর আমরা এই সূত্রটাই ব্যবহার করব, এবং তোমরা 9-10-এ অলরেডি শিখে এসেছ যে একটা বস্তু যদি সমবেগে চলমান থাকে, তাহলে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে তার যে দূরত্বের সমীকরণ বা সরণের সমীকরণ, সেটাকে আমি এস ইকুয়ালস টু ভিটি বলতে পারি। এই জিনিসটা মাথায় রাখবা। তো এই হচ্ছে আমাদের প্রথম সূত্র, এবং এই সূত্র কিন্তু আমরা অলরেডি কাজে লাগিয়েছি আমাদের আগের, যখন আমরা গড় বেগ বা গড় ত্বরণের কনসেপ্টটা পড়ছিলাম, তখন কিন্তু এই সূত্র আমরা অলরেডি কাজে লাগিয়েছি। এখন দেখো শুধুমাত্র এতটুকু জানলেই হবে না, আমাদেরকে ভেক্টর ফর্মে এই সূত্রটা কি মিন করে সেটাও জানতে হবে। তাহলে আমি লিখতে পারি ইন ভেক্টর ফর্ম, ভি এস সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এস, ভি হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে ভি, টি হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, এটাকে আমি হচ্ছে ভেক্টর আকারে বলতে পারি। এটা কেমন লিখলাম, কারণ হচ্ছে আমরা কিন্তু পড়ছি আজকে কিসের, একমাত্রিক গতির সমীকরণ পড়ছি, তাই না, সবগুলোই একমাত্রিক গতির সমীকরণ। তো একমাত্রিক গতির জন্য সূত্রটা এরকম আসলো, বাট একমাত্রিক না হয় সেটা যদি দ্বিমাত্রিক হতো, সেটা যদি দ্বিমাত্রিক না হয় ত্রিমাত্রিক হতো, তাহলে কি আবার এরকম ভাবে সূত্র প্রমাণ করার দরকার আছে, আসলে দরকার নেই। তুমি যদি হচ্ছে একবার একমাত্রিক গতির সমীকরণ জানো, তুমি চাইলেই এই সেম সূত্রকে দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক ভাবেই অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে, এই যে আমি ভেক্টরের কথা বললাম, যে যখনই একটা হচ্ছে বস্তু তখন দ্বিমাত্রিক পথে চলবে, সে যখন এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বা ডানে বামে এবং সামনে পিছনে যদি যেতে পারে, এমনভাবে যদি চলাচল করে,
সেই ক্ষেত্রে এই সূত্রটাকে প্রথমে আমি এক্স অক্ষ বরাবর সামনে পিছনে ইউজ করব, একবার ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ ডানে বামে ইউজ করব। আলাদাভাবে আমাকে সূত্র প্রুফ করে আসার দরকার নেই। এই সূত্রটা যেমন হচ্ছে একমাত্রিক ক্ষেত্রে প্রযোজ্য, এই সূত্রটা দ্বিমাত্রিক অক্ষের ক্ষেত্রেও প্রযোজ্য, ত্রিমাত্রিক অক্ষের ক্ষেত্রেও প্রযোজ্য। এই কারণে এটাকে আমি ভেক্টর ফর্মে দেখলাম যে কখনো যদি কোনো বস্তু দ্বিমাত্রিক গতিতে চলে তাহলে একমাত্র এক্স অক্ষের সাপেক্ষে এই সূত্রটাকে অ্যাপ্লাই করবো একবার, তখন আমি এস এর পরিবর্তে বসাবো এক্স অক্ষ বরাবর সে কত দূরত্ব যায়। ভি এর পরিবর্তে ইউজ করব ভি বরাবর এক্স অক্ষ বরাবর তার বেগের মানটা কত। আর টাইম তো হচ্ছে এক্স এর উপর তোমার ডিপেন্ডই করে না, তোর সমস্যা নেই। একই রকম ভাবে আমাকে যদি বলা হয় যে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা বস্তুর গতি হিসাব করতে হবে, তাহলে আমার সরণটা নিতে হবে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর তার সরণের ভ্যালুটা, আর ভিটা নিতে হবে তোমার হচ্ছে কি বলে ওয়াই অক্ষ বরাবর তার বেগের মানটা। তাহলেই কিন্তু আমি এই সূত্রটাকে এক্স ওয়াই দুইটা অক্ষ বরাবর অ্যাপ্লাই করতে পারবো। ত্রিমাত্রিক বললে তুমি চাইলে জেড অক্ষ বরাবরও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারা গেছে। তো এটাই হচ্ছে প্রথম যে আমাদের সূত্রটা, সেটা হচ্ছে সমবেগে চলমান কোনো বস্তুর দূরত্বের সমীকরণ। তো আশা করি এই টোটাল কনসেপ্টটা আমরা আইডিয়া পেয়েছি। তো এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে পরবর্তী সূত্রে চলে যাব, ঠিক আছে? পরবর্তী সূত্র হচ্ছে আমাদের সমত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগের সমীকরণ। একটা বস্তু যদি সমত্বরণে চলে তাহলে তার শেষ বেগের ভ্যালুটা কেমন হবে সেটা যদি আমাকে বের করতে বলে তাহলে সেটা কিভাবে করতে পারি। তো চলো আমরা আগের মতোই একটা লাইন ডায়াগ্রাম আঁকবো, যে আমার ইনিশিয়াল এই বস্তুটি ইনিশিয়ালি একটা পয়েন্টে ছিল, ধরলাম এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট এবং এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে হচ্ছে আমি যাচ্ছি। তো ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে যাওয়ার ক্ষেত্রে তো আমাকে বের করতে বলেছে যে বস্তুটি যদি সমত্বরণে চলে, সমত্বরণে, তার মানে এখন কোন জিনিসটা কনস্ট্যান্ট, এখন কিন্তু এ হচ্ছে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, এবং তার ক্ষেত্রে আমাকে বের করতে হবে তার শেষ বেগের সমীকরণ কত। ধরলাম আমি শেষ বেগ হচ্ছে ভি। কল্পনা করি যখন আমি আমার টাইম কাউন্ট করা স্টার্ট করেছি, সেই টাইম কাউন্ট করার মোমেন্টে আমার ইনিশিয়াল যে টাইমটা, ইনিশিয়াল পয়েন্টে যে টাইমটা, সেই টাইমটা ছিল আগের মতোই হচ্ছে 0। এবং আমি যখন হচ্ছে রওনা দিলাম, রওনা দেওয়ার পর আমার ফাইনাল পয়েন্টের টাইমের মানটা কি হয়ে গেছে। আমাকে বের করতে হবে এই যে বস্তুটি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত গেল, এই যাওয়ার ক্ষেত্রে তার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে বেগের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সেই বেগের মানটা কত। তো বেগের মান বের করার জন্য কি করতে পারি আমরা, আমরা কল্পনা করি এই বস্তুটির আদি অবস্থায় ইনিশিয়াল পয়েন্টে তার যে বেগটা ছিল সেই বেগটা হচ্ছে ইউ। ইউটাকে আমরা কি কল্পনা করছি, ইনিশিয়াল পয়েন্টের বেগ, বা এটাকে আমি বলতে পারি আদি বেগ, এটাকে আমরা ভি আই নাম দেই, ইনিশিয়াল পয়েন্টের বেগ। এটাকে আমি টিআই বলতে পারি চাইলে, এটাকে তুমি টিএফ বলতে পারো চাইলে। সেম ভাবে ইনিশিয়াল পয়েন্টের বেগটা যদি ইউ হয় এবং সে যখন একটা কনস্ট্যান্ট একটা ত্বরণে সেই জায়গায় পৌঁছাচ্ছে, ওই মোমেন্টে তার যদি ফাইনাল বেগের মানটা ভি হয়, আমাকে বের করতে হবে এই ভি এর মানটা কত সেটা। তো যেহেতু বস্তুটি সমত্বরণে চলমান, এ কারণে আমি চাইলে কিন্তু ত্বরণের যে সূত্রটা সেটা ইউজ করতে পারি, ত্বরণ সমান ডিভি ডিভাইডেড বাই ডিটি। তো আমাকে হচ্ছে ত্বরণের সাপেক্ষে বেগের মানটা বের করতে হবে। তো আমি কি করতে পারি, যেহেতু বেগের ভ্যালু বের করতে বলেছে তার মানে অবশ্যই আমাকে আড়াআড়ি গুণ করে বেগটাকে এক পাশে নিয়ে আসতে হবে, তাই তো? তো সেটাই করি। এখানে আমি লিখতে পারি ডিভি সমান এ ডি টি। তো আগের কনসেপ্টটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি, এটা বুঝতে খুব একটা কষ্ট আমাদের হবে না। এর কারণটা হচ্ছে যে আমরা আগের মতোই কল্পনা করব যে ছোট ছোট অনেকগুলো ডিটি সময়ে আমার যে বেগের যে পরিবর্তন, ছোট ছোট যে বেগের মানটা পরিবর্তন হচ্ছে, সেটা যদি ডিভি হয় তাহলে টোটাল টাইম পরিবর্তনের ক্ষেত্রে আমার যে বেগের মানটা লাস্ট পর্যন্ত আমি পাবো, সেই বেগের মানটা কত সেটা আমি এখানে বসাবো। তাহলে দেখো এখন কিভাবে করব, আমি জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করলে আমরা লিমিটার বসানোর ক্ষেত্রে কি জানি যে ডিটি হচ্ছে অনেকগুলো ছোট ছোট টাইমের সমষ্টি। তাহলে আমাকে দেখতে হবে যে ইনিশিয়ালি আমি টাইম কত ধরেছি এবং ফাইনালি আমি টাইমটা কত ধরেছি সেটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে ইনিশিয়াল পয়েন্টের টাইমটা হচ্ছে 0 এবং ফাইনাল পয়েন্টের টাইমটা হচ্ছে
টি, আমি 0 থেকে শুরু করে টি পর্যন্ত এতটুকু লিমিটের মধ্যে আমি বের করতে চাচ্ছি যে বস্তুটির বেগের কি পরিমাণ চেঞ্জ আসছে। তাহলে বেগের চেঞ্জটা আমি এখানে বসাবো যে শেষ বেগটা হচ্ছে তোমার ভি এবং আদি বেগটা হচ্ছে ইউ। তাহলে ইউ থেকে শুরু করে ভি পর্যন্ত যতটুকু বেগের পরিবর্তন হচ্ছে ততটুকু হচ্ছে আমার ডি ভি। তো আগের মতো যেহেতু হচ্ছে ত্বরণ একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, এখানে সমত্বরণে চলমান, এই কারণে এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি এবং এটাকে এভাবে লেখা যাবে। এখন খেয়াল করো, আমি যদি ইন্টিগ্রেশনের সূত্রটাকে অ্যাপ্লাই করি, যে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে হচ্ছে ভি, থার্ড ব্র্যাকেট, নিচে লোয়ার লিমিট, উপরে হচ্ছে আপার লিমিট। একই রকমভাবে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হবে টি, নিচে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট। তো এখন লিমিট বসানোর নিয়ম আগের মতো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এটা আসবে ভি মাইনাস ইউ, আর এখানে এ বাইরে থেকে আসবে টি মাইনাস 0। তাহলে এখান থেকে চলে আসবে ভি সমান ইউ প্লাস এ টি। তো এটাও আশা করি তোমরা পড়ে এসেছো যে সমত্বরণে কোনো বস্তু যদি চলমান থাকে তো সেই ক্ষেত্রে আমরা চাইলেই কিন্তু এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো। তো এটা আমি এত ডিটেলসে গেলাম না, এর কারণ হচ্ছে তোমরা যেহেতু আগের সূত্রটা বুঝেছো, এখানে ইন্টিগ্রেশনের বা ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা আগেরটার মতোই, শুধুমাত্র আগেরটাতে ভি সমান ডিএস বাই ডিটি ছিল, এখন এখানে এ সমান ডিভি বাই ডিটি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো এটা তো হচ্ছে আমি একমাত্রিক গতির ক্ষেত্রে বললাম, বা দ্বিমাত্রিক হোক বা ত্রিমাত্রিক যদি হয় তখন আমাকে ভেক্টর ফরম্যাটে কিন্তু আসতে হবে আলটিমেটলি। তো ভেক্টর ফরম্যাটে যদি আসতে চাই তাহলে অবশ্যই এটাকে ভেক্টর ফর্মে লিখতে হবে। তাহলে সেম সূত্র আমি যদি ভেক্টর ফর্মে লিখি, ইন ভেক্টর ফর্ম কি লিখতে পারবো, ভি সমান ইউ প্লাস এটি, হবে লিখে দিই আগে, ভি সমান ইউ প্লাস এ টি। তো এখানে কোনটা কোনটা ভেক্টর, শেষ বেগ এটা ভেক্টর, আদি বেগ এটাও ভেক্টর, ত্বরণ এটাও ভেক্টর, বাট টাইম কিন্তু ভেক্টর না, টাইম হচ্ছে স্কেলার। তাহলে ভেক্টর ফরম্যাটে আমি চাইলে এইভাবে সূত্রটাকে লিখতে পারি। যখন হচ্ছে আমরা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক কেস পড়ব গতির, এই চ্যাপ্টারেই আছে লাস্টের দিকে, তখন আমরা এই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করব। একবার এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব, একবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। যদি ত্রিমাত্রিক হতো তাহলে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ বরাবর আলাদা আলাদাভাবে সূত্রটাকে অ্যাপ্লাই করতে হতো। তো তখন আমরা এই জিনিসটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো দেখো বোঝা গেছে কিনা যে তোমাদের এই সূত্রটা কিভাবে আসলো। চলে যাবো আমাদের থার্ড সূত্রে, বলা আছে দেখো সমত্বরণে চলমান, আগের মতোই সমত্বরণে চলমান, তার মানে এ কনস্ট্যান্ট, কোন বস্তুর দূরত্বের সমীকরণ, এস এর সমীকরণ। তাহলে এস ইকুয়ালস টু কত, এবং এ হচ্ছে কনস্ট্যান্ট। এখন এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এস এর সমীকরণ কত হবে, সেটার জন্য আমরা আগের মতো একটা লাইন ডায়াগ্রাম এঁকে ফেলবো। কল্পনা করব আগের মতো যে একটা বস্তু ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনাল পয়েন্টে যেতে চায়। তাহলে এটা হচ্ছে তার স্টার্টিং ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে তার এন্ডিং ফাইনাল পয়েন্ট, এবং এটা হচ্ছে আমার মূল বিন্দু প্রসঙ্গ কাঠামোর, যেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। এবং এখান থেকে আমি আগে থেকেই এক্স ইকুয়ালস টু 0, সরি এক্স নট বলতে পারি, আমি এক্স নট দূরত্বে আগে থেকে ছিলাম, এবং ফাইনালি আমি যে জায়গায় পৌঁছালাম সেই ডিস্টেন্সটা হচ্ছে এক্স পরিমাণ। ঠিক আছে, আমার সরণটা এখান থেকে শুরু করে সরণটা হচ্ছে এক্স পরিমাণ, এবং ইনিশিয়াল পয়েন্টে যেখান থেকে আমি আমার দূরত্ব হিসাব করা শুরু করছি ওই মোমেন্টে আমার টাইমের ভ্যালু ছিল টি ইকুয়ালস টু 0, এবং ফাইনাল মোমেন্টে যখন আমি দূরত্ব হিসাব করা শেষ করছি তখন আমার টাইমের ভ্যালু হচ্ছে টি। তাহলে এই টোটাল টি টাইমের ইন্টারভালে আমি কতটুকু সরণ অতিক্রম করছি, এস, এই এস এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এবং কন্ডিশন হচ্ছে এখানে বেগ সমান না, কনস্ট্যান্ট না, বরং ত্বরণ হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো ত্বরণ যদি কনস্ট্যান্ট হয় তাহলে বেগ কিন্তু কন্টিনিউয়াসলি এখন চেঞ্জ হচ্ছে। আগের মতো এখানে বেগ যায় এখানেও বেগ তা কিন্তু না। তাহলে এই জায়গায় একটা বেগ হবে, ওই জায়গায় কিন্তু আরেকটা বেগ হবে। তো ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টে বেগটাকে আমাকে কল্পনা করে নিতে হবে। তো আদি বেগটাকে, ইনিশিয়াল পয়েন্টে বেগের ভ্যালুটাকে আমি ধরে নিই ইউ, এবং ফাইনাল পয়েন্টে বেগের ভ্যালুটাকে আমি ধরে নিই হচ্ছে ভি। তো এই সবগুলো জিনিসকে
একসাথে এক সূত্রে আমাদের নিয়ে আসতে হবে, এটাই আমাদের টার্গেট। তাহলে আমি চাইলে এস এর ভ্যালুটাকে বের করতে পারবো। ঠিক আছে, তো এস এর ভ্যালু বের করার জন্য আমাদের হচ্ছে যেটা করতে পারি, আমরা আমরা করতে পারি ভি এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা ভি সমান কি জানি? ভি সমান জানি ডিএস বাই ডিটি। তো আমি যদি হচ্ছে সরণ বের করতে চাই, তাহলে সরণ বের করতে চাইলে আমাকে আগের মতোই হচ্ছে আর গুণ করতে হবে। ডিএস সমান ভি ডিটি। এতটুকু পর্যন্ত জিনিসটা কিন্তু এর মতোই, প্রথম যে সূত্রটা আমরা করলাম এটার মতোই। ভি সমান ডিএস বাই ডিটি লিখেছি, তারপর ডিএস সমান হচ্ছে ভিডিটি। বাট এখানে একটু চেঞ্জ আছে। কি চেঞ্জ? এর আগে কিন্তু ভিটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল। আমি বলেছিলাম যে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে এই ভিটা কিন্তু কনস্ট্যান্ট, এই কারণে কনস্ট্যান্ট জিনিসটা তুমি বাইরে নিয়ে আসতে পারো। কনস্ট্যান্ট বুঝবো কিভাবে? যে ওর সাথে যে জিনিসটা গুণ আকারে আছে, যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করছি, সেই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা, এ তো টাইম আছে তাই না? টাইমের সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করছো, তো টাইমের সাপেক্ষে বেগটা যদি ডিপেন্ড না করে তাহলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু আমি মিন করতে পারি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। এখানে আমি কি বলেছিলাম যে একটা বস্তু সমবেগে চলমান ছিল, তো সেখানে কিন্তু টাইমের উপর বেগের কোনো চেঞ্জ নেই। তুমি টাইম যে কোনো পয়েন্টে নাও বেগের মান সেম আসবে। বাট এখন কিন্তু ঘটনাটা সেরকম না, যে এখানে বস্তুটার বেগ যা, এখানে বস্তুর বেগ কিন্তু তা না, তারপরে কিন্তু তা না, তারপরেও তা না, এরপরেও তা না। তার মানে যে জিনিসটা বুঝতে পারছি আমরা, সেটা হচ্ছে যে কোনো বস্তু যখন ত্বরণে চলছে তখন কিন্তু তার বেগের ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এবং ভিটা আর কনস্ট্যান্ট না। এ কারণে তুমি যখন এটাকে ইন্টিগ্রেশন করবে, তুমি চাইলেই সেটাকে কিন্তু ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, ভিটা যেহেতু এখন টি এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে ভিটা টি এর উপর কিভাবে ডিপেন্ডেন্ট এই সূত্রটা তোমাকে আগে জানতে হবে, যেটা অলরেডি আমরা জেনে গেছি। যে কোনো একটা বস্তু যদি ত্বরণে চলমান থাকে, চলমানের ক্ষেত্রে বস্তুর বেগের ভ্যালুটা কিন্তু এই সূত্র মোতাবেক চেঞ্জ হয়। যে এই যখন সে এই জায়গায় থাকবে, এই টাইমে তার বেগের ভ্যালু ভি সমান ইউ প্লাস এ এতটুক টাইম এটি। যখন সে এ জায়গায় থাকবে তখন কি হবে? ভি সমান ইউ প্লাস এ ইন্টু এতটুকু সময়, এখান থেকে এতটুকু যেতে যেই সময় লেগেছে ওই পয়েন্টে গেলে টোটাল টাইমটা। তার মানে বোঝা যাচ্ছে যেটা, যে টাইমের উপর বেগটা কিভাবে ডিপেন্ড করছে এটা কিন্তু আমরা এই সূত্র মোতাবেক লিখতে পারি। তো সেটা যদি হয়, আমি চাইলে এখন এই ভি এর পরিবর্তে, যেহেতু ভিটা এখন টাইমের উপর ডিপেন্ড করছে, ভি এর পরিবর্তে আগের সূত্রটা ইউ প্লাস এ টি এটা লিখতে পারবো। দেখো এতটুকু বুঝছো কিনা, কেন আমি এখানে লিখলাম এটা অথচ এই সূত্রে লিখলাম না? আশা করি বোঝা গেছে। এখানে ভিটা কনস্ট্যান্ট ছিল, টাইমের উপর ডিপেন্ড করছিল না, এই কারণে আমি ডাইরেক্ট জাস্ট বের করে নিয়ে আসছি, আর কিছু করিনি। বাট যেহেতু এটা এখন ডিপেন্ড করছে, এই কারণে তোমার ওই ডিপেন্ডেন্সিটা তোমাকে এখানে ইনক্লুড করতে হবে, যে ভি এর সাথে টাইমের ডিপেন্ডেন্সিটা কেমন। এখানে ভি এর পরিবর্তে আমি টাইমের সাপেক্ষে ডিপেন্ডেন্সি সূত্রটা ইউজ করলাম। তো এটাকে লেখা যায়। তাহলে যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট কোনো ফাংশনে আসছে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটাকে তুমি ইন্টিগ্রেশন ডিরেক্ট করতে পারবে না। ওই সূত্রটাকে তোমাকে সাজাতে হবে। আমি এটাই কাজ করছি, সূত্রটাকে সাজাচ্ছি প্রথমত। এখন করবো কি, গুণ করে দিই। গুণ করলে কি আসে? ইউ ডিটি আর হচ্ছে এ টি ডি টি। এখন খেয়াল করো, এখন ডিটি এর সাপেক্ষে যে আছে ইউ, এ কি টাইমের উপর ডিপেন্ড করছে? ইউ মানে কি? ইউ মানে হচ্ছে বস্তুটার আদি অবস্থার বেগ। আদি অবস্থায় বেগ তো বস্তুর কনস্ট্যান্ট। এটা ঠিক যে টাইমের সাথে সাথে বস্তুর বেগের মানটা চেঞ্জ হচ্ছে, বাট আদিতে কত বেগ ছিল সেটা তো আমার সবসময় কনস্ট্যান্ট। তাহলে ইউটা কিন্তু টি এর উপর ডিপেন্ড করছে না, এ কারণে এতটুকু আর সমস্যা নেই। যে সমস্যাটা ছিল সেটা তুমি ক্যান্সেল করে দিয়েছো। তো তারপর প্লাস দিয়ে যে পার্টটুকু আছে ডিটি, এই ডিটি এর সাথে কি আছে? এ আছে, টি আছে। তো টি এর সাথে ডিটি তো সেম জিনিস, এটা কোনো ম্যাটার করে না। সেম জিনিস যদি থাকে তাহলে ওইটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। বাট এ যেটা, এটা কি টি এর উপর ডিপেন্ডেন্ট? খেয়াল করো, প্রশ্নেই বলে দিয়েছে যে এ হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট, যে সমান ত্বরণে চলমান। তো সমত্বরণে যদি চলমান একটা বস্তু হয় তাহলে কি টাইমের উপর সে ডিপেন্ড করবে ত্বরণের ভ্যালুটা? তুমি এই জায়গায় ত্বরণের ভ্যালু যা, এই জায়গাও তা, এই জায়গাও তা, এই জায়গাও তা, সব জায়গায় তার ত্বরণের ভ্যালুটা সেম। তার মানে ত্বরণটা একটা কনস্ট্যান্ট যেহেতু ভ্যালু, এ কারণে এখানেও কোনো ডিপেন্ডেন্সি নেই। তার মানে এখানেও ডিপেন্ডেন্সি নেই, এখানেও আর ডিপেন্ডেন্সি নেই। তাহলে তুমি চাইলে এখন ইন্টিগ্রেশন করতে পারবে, বাট
এই লাইনে তুমি ইন্টিগ্রেশন করতে পারতে না, কারণ ভিটা কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট। তো এই কথাটা আমি লিখে দিই এখানে যে ভি অ্যাকচুয়ালি টাইমের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ডেন্ট ফাংশন। তো ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারছিলাম না, বাট এখন করতে পারা যাবে, কারণ আমি সেই ডিপেন্ডেন্সিটা সরিয়ে আমি সূত্রটাকে নতুন একটা রূপ দিলাম। এখন তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে হবে। তো ইন্টিগ্রেশন করবো কীভাবে? ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমি যেটা করব, আগের মতো ইন্টিগ্রেশন সাইন দিব সব জায়গায়, এবং সাইন দিয়ে আমরা করব কি, লিমিটটা বসাবো। লিমিটটা কার বসাবো? ডি এর পরে যে পার্টটুকু আছে সবসময় তারই লিমিট বসাতে হয়। এখন খেয়াল করো এখানে ডি এর পর কে আছে? এস। তো আমি কোথায় থেকে কথাকার হচ্ছে দূরত্ব বের করব? আমি যখন টাইমের মান 0 তখন তোমার দূরত্ব ছিল এক্স নট পরিমাণ, তাহলে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে তোমার ফাইনাল পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। তাহলে তোমার লোয়ার লিমিট হবে এক্স নট, আপার লিমিট হবে এক্স। একই রকমভাবে ইউ ডিটি, তাহলে ডিটি, ডিটি মানে হচ্ছে এখান থেকে শুরু করে তুমি এখান পর্যন্ত যেতে যাচ্ছ, তো তোমার স্টার্টিং টাইম কত? 0, এন্ডিং টাইম হচ্ছে টি। তাহলে 0 থেকে শুরু করে টি পর্যন্ত, 0 থেকে শুরু করে টি পর্যন্ত আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। একই রকমভাবে আমার এখানেও হচ্ছে ডিটি, যেহেতু টাইমের পরে যে মানে ডি এর পরে যে থাকে তারই হচ্ছে তোমাকে লিমিট বসাতে হয়। তাহলে যেহেতু এটা ডিটি, তো সেম ভাবে ইন্টিগ্রেশনের লিমিটটা 0 থেকে শুরু করে টি পর্যন্ত। তো দেখো এতটুকু বুঝতে পারা গেছে কিনা যে লিমিটের মানটা আমি কিভাবে বসাচ্ছি। এরপর সিম্পল আগের মতোই তোমাকে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনের নতুন একটা সূত্র এখানে কাজে লাগবে আমাদের, সেটা একটু ডিসকাস করে নিই। একটু আগে আমরা যেমন পড়লাম ইন্টিগ্রেশন অফ এক্স মানে হচ্ছে ডিএক্স, সরি কি বলছি, উল্টা বললাম। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স, যেমন আমি বললাম। একই রকমভাবে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। তো ওটা এখানে কাজে লাগবে। তাহলে এখানে দেখো তো টি ডিটি আছে, মানে একই ফাংশন যদি সামনেও থাকে পরেও থাকে, তাহলে সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এক্ষেত্রে হবে টি স্কোয়ার বাই 2। দেখো তো এই লাইনটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, যেহেতু এই পার্টে এই লাইনটার মধ্যে তোমার কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে, কনস্ট্যান্টটাকে আমি চাইলে কিন্তু ইন্টিগ্রেশন সাইনের বাইরে লিখতে পারবো। বাইরে লিখলে হবে এখানে হচ্ছে এক্স নট, এখানে এক্স, এখানে হচ্ছে ডিএস। একই রকমভাবে এই ইউটাকে সমানের পাশে নিয়ে আসো, কারণ ইন্টিগ্রেশনের পাশে নিয়ে আসো, কারণ হচ্ছে ইউটা তো ডিপেন্ড করছে না, এটা তো আদিবেগ, আদিবেগ টাইমের উপর ডিপেন্ড করে না। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ ডিটি 0 থেকে টি, আর এটাকে বাইরে নিয়ে আসো কারণ এটা সমতরণ, তাহলে এটা হয়ে যাবে 0 থেকে টি, টি ডি টি। এখন এই জিনিসটাকে আমি এখন জাস্ট ইন্টিগ্রেশন করব, তাহলেই কাজ হয়ে যাবে। তো চলো ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করার নিয়ম, ইন্টিগ্রেশন অফ ডিএস মানে হচ্ছে এস হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু এস, এবং লোয়ার লিমিট এবং আপার লিমিটটা বসিয়ে দিব এক্স নট এক্স। একই রকমভাবে ইন্টিগ্রেশন অফ ইউ ডিটি, ইউটা তো বাইরে থাকবে, আর ডিটিকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে টি আসবে, তাহলে ইউকে বাইরে রাখলে টিকে ইন্টিগ্রেশন করলে 0 থেকে টি। সেমভাবে এই এটা বাইরে আছে টি ডিটি, এটা বাইরে আছে টি ডিটি, দেখতে এটার মতো এক্স ডি এক্স, ইন্টিগ্রেশন করার পর কি আসে এক্স স্কোয়ার বাই 2, তাহলে টি ডি এর টি এর পরিবর্তে আসবে টি স্কোয়ার বাই 2, তাহলে এটা হবে টি স্কোয়ার বাই 2। তাহলে এটা হচ্ছে তোমার 0 থেকে শুরু করে টি পর্যন্ত এর লিমিটটা বসিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে এই লিমিটগুলো বসানো। লিমিট বসানোর রুল কীরকম, এক্সটাকে আগে বসে, লোয়ার লিমিট পরে বসে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সেমভাবে এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই টুটা হচ্ছে বাইরে রাখতে পারি আমি, টুটা হচ্ছে হাফ আকারে এখানে লিখতে পারি, হাফ এ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এরকম আসছে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে এক্স সমান এক্স নট প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের সূত্র একটা, এই সূত্র যে কিভাবে আমি দূরত্ব বের করতে পারি যদি কোনো একটা বস্তু সমতরণে চলমান থাকে তাহলে। তো এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, অথবা আমরা অ্যাপ্লাই করতে পারবো যেটা আমি, দেখো তো এক্স মাইনাস এক্স নটের পরিবর্তে আবার বলতে পারি না, এই এক্স মাইনাস এক্স নট মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি কতটুকু সরণ অতিক্রম করেছে সেটা। তাহলে এক্স মাইনাস এক্স নট সময় আমি বলতে পারবো
অতএব এটা সমান হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ানের পরিবর্তে এই লাইন থেকে আমি লিখতে পারি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এটাও কিন্তু বলা যাবে। তাহলে এই হচ্ছে আরেকটা সূত্র, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো দেখো, দেখে বুঝতে পারা যাচ্ছে কিনা যে কিভাবে আমি এই সূত্রটাকে নিয়ে আসার ট্রাই করলাম। তো এই মোটামুটি হচ্ছে আমরা এই তিনটে সূত্র পড়েছি আজকে, যে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে কিভাবে সমবেগে যদি চলমান একটা বস্তু থাকে তার দূরত্বের সমীকরণ কি, তারপর হচ্ছে সমত্বরণে যদি একটা চলমান বস্তু থাকে তার শেষ বেগের সমীকরণ কি, এবং সমত্বরণে চলমান বস্তুর যে সরণের সমীকরণ সেটা কি। তো এই জিনিসটাকে আবার চাইলে তুমি ভেক্টর ফরম্যাটে লিখতে পারবে। কিভাবে? ভেক্টর ফরম্যাটে লিখতে পারবে হচ্ছে সূত্র লেখা হবে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে এস হচ্ছে সরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, আদিবেগ, ত্বরণ একটা ভেক্টর রাশি। তাহলে এইভাবে তুমি চাইলে লিখতে পারো। তাহলে এই হচ্ছে তোমার মেইন বেসিক যে সূত্র সেটা। তাহলে সমত্বরণে চলমান যদি কোনো বস্তু হয় তাহলে চাইলে কিন্তু আমি এভাবে সূত্রটাকে লিখতে পারবো। এবং এটা কখন ইউজ হবে আমি বারবার বলছি, ভেক্টর আকারে তখনই আমরা ইউজ করব যখন একমাত্রিকের থেকে বেশি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হবে তখন। তুমি চাইলে একমাত্রিক ক্ষেত্রে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ক্ষেত্রে আলাদাভাবে তোমার কোনো সূত্র আসলে জানতে হবে না। তো আমরা এই তিনটা সূত্র পর্যন্তই হচ্ছে আজকের এই ক্লাসটা রাখবো। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই যে গতির আরও তিনটা হচ্ছে সূত্র প্রুফ করার ট্রাই করব। ঠিক আছে? তো এই তিনটা সূত্র তোমার ভালো মতো দেখো, দেখে যদি হচ্ছে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু তুমি কমেন্টে জানাতে পারবে। তো কমেন্টে জানিয়ে দিও, যে কোনো প্রবলেম হলে সেটাকে আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। তো এই তিনটার পরেও হচ্ছে আগামী ক্লাসে আমরা আরও তিনটা কিন্তু সূত্র দেখব, যে গতির সমীকরণের ক্ষেত্রে আর কি কি সূত্র আছে সেগুলো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের সবাই ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করে দাও, এবং তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কি কি অসুবিধা হচ্ছে। তো আজকে আমরা এইভাবে এখানেই শেষ করব। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।